বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বড় আনন্দের দিন। একাধারে পয়লা বৈশাখ, অন্যদিকে ওয়ার্ল্ড আর্ট ডে। ভারতীয় শিল্পধারাকে উৎসর্গ করে ত্রয়ী শীর্ষক প্রদর্শনীর আজ ৪র্থতম দিন, চলবে আগামী ১৯শে এপ্রিল পর্যন্ত। তুমি কি কেবলই ছবি? যা সৃষ্টি থেকে এই প্রশ্নটি তাকে বারবার করতে ইচ্ছে করে। আজ তার জন্মদিন। ১৪৫২ খ্রিস্টাব্দে ১৫ই এপ্রিল তার জন্মদিন। আকাশে ওনার স্বপ্নের নাম লিওনার্দো দা ভিঞ্চি। একজন শিল্পী তার হৃদয়ের নান্দনিকতাকে প্রকাশ করেছে রেখা, রং, রূপে মুক্ত বা বিমুক্ত রূপের মধ্যে দিয়ে। আর আমরা অবাক হয়ে তার সেই শিল্পকর্ম দেখতে থাকি। তার অনন্য সৃষ্টির মধ্যে রয়েছে দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ রকস এবং অবশ্যই মোনালিসা। না, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, কারণ মনে হচ্ছে কোথাও গিয়ে যেন মায়ের কাছে মাসির গল্প বলছি। যারা অতিথি হিসেবে এসেছেন এবং দর্শক আসলে বসে আছেন, তারা প্রত্যেকেই গুরুজন। আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। বৈশাখের জাতক হিসেবে আমরা পেয়ে গেছি জামুনি রায়কে, যিনি সমগ্র বিশ্বের, সমগ্র ভারতবর্ষের বৈচিত্র্য শিল্পী হয়েও কোথায় যেন বাংলা মায়ের আদরে লালিত সন্তান। আজকের আলোচনা এই মানুষটিকে কেন্দ্র করে। অতিথিরা হলেন শ্রী প্রশান্ত দা এবং ডক্টর খোকন রাও। আর এই আলোচনাটি যিনি সঞ্চালনা করবেন তিনি হলেন শ্রীমতী বিনীতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের অনেকেরই মনে হচ্ছে, ওরে কে আছিস, এক্ষুনি মাইকটা হাত থেকে নে, তাহলে আলোচনাটা শুরু করাই যাচ্ছে না। কিন্তু একটুখানি বিনীতাদি সম্পর্কে বলতেই হবে, উনি এত গুণী শিল্পী, কোনটা বলবো আর কোনটা বলবো না এটা ভাবতে গিয়ে আমার অনেক সময় লেগে গেছে। শ্রীমতী বিনীতা বন্দ্যোপাধ্যায় একজন স্বনামধন্য ভারতীয় দৃশ্যশিল্পী, প্রিন্ট মেকার এবং শিক্ষাবিদ, যার অনুশীলন, কলা ভাবনা শান্তিনিকেতনের মানবতাবাদী এবং পরীক্ষামূলক ঐতিহ্যে গভীরভাবে নোট করা। গ্রাফিক আর্ট এবং প্রিন্ট মেকিং এর প্রথম শ্রেণীর MFA সহ বিশ্বভারতী থেকে শিক্ষিত। তার কাজ প্রযুক্তিগত দক্ষতা, সাংস্কৃতিক বোধ 4 দশকেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। শৈল্পিক অনুশীলনের মধ্যে দিয়ে গ্রাফিক আর্ট ও লিথোগ্রাফির সাথে তার সম্পৃক্ততার জন্য প্রশংসিত হয়েছিল। ভারত এবং বিদেশের শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীর কিউরেট করেছেন। রাজা রবি বর্মা পেইন্টার্স অ্যাওয়ার্ড এবং একাধিক অপরাজিতা সম্মান পুরস্কার সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মান প্রাপ্ত শ্রীমতী বিনীতা বন্দ্যোপাধ্যায় শিল্পকর্ম ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, রাশিয়া এবং ভারতের জার্মান দূতাবাসে প্রধান সরকারি এবং ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। বর্তমানে তিনি ঝাড়খণ্ডের রিজভি কলেজ অফ এডুকেশনের সহকারী অধ্যাপক। চলুন তাহলে করতালির মধ্যে দিয়ে আজকের আলোচনা সভা শুরু করি। আমরা ইংরেজি এটাই তো। অশেষ ধন্যবাদ দেবশ্রীকে, বেশ অনেকক্ষণ ধরে আমার সব পাঠ করে গেল। তো হ্যাঁ, এটা একটা প্রাপ্তি অবশ্যই। আমরা শুরু করি। শুভ বাংলা নববর্ষ 1433-এর প্রথম সংখ্যার শুভেচ্ছা সকলকে।
সভায় উপস্থিত গুণীজনকে আমার যথাযথ সম্ভাষণ, সঙ্গে জানাই সকল শিল্প মনস্ক মানুষকে বিশ্ব শিল্পকলা দিবসের শুভেচ্ছা। ইংরেজি 2012 সালে প্রথম বিশ্ব শিল্পকলা দিবস পালিত হয় বটে, তবে 2019 সালে ইউনেস্কো তার 40তম বৈঠকে লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনটিকে, অর্থাৎ এই ইংরেজি 15 এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে চিহ্নিত করে, যা আন্তর্জাতিক স্তরে পালিত হয়ে থাকে। প্রসঙ্গত করি, চারুকলার এই আন্তর্জাতিক উদযাপন শিল্প সচেতনতাকে বাড়িয়ে তোলার লক্ষ্যে উৎসর্গীকৃত। পার্থিব জীবনের নানান দিক বীক্ষণে বারংবার প্রমাণিত হয়েছে যে সময়ের চাহিদাকে মুখ্য জ্ঞানে বহু মনীষী বিবিধ ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখেছেন ইতিহাসের পাতায়, যা ইতিহাসের গতিপথ নির্ণায়ক হয়েছে কাল পরিসরে। শিল্পের প্রতি অমোঘ টান ও পারদর্শিতা মানুষের চিরন্তন। জঙ্গলে থাকতে মানুষ অন্য প্রাণীর থেকে নিজেকে ভিন্ন ও শ্রেষ্ঠ প্রমাণ করতে পেরেছিল এই চিত্রধারা প্রবাহের মধ্যে দিয়েই। পরবর্তীকালে এ এক আলাদা শাস্ত্র হল। ঠিক যেমন চর্মকিটুকে কোন করে পুড়িয়ে খাওয়া থেকে সুস্বাস্থ্য অবধি পৌঁছানো একটা বিশাল যাত্রাপথ, তেমনি প্রয়োজনের খাতিরে দেওয়ালে রেখার মাধ্যমে ভাবের আদান প্রদান থেকে শিল্প শাস্ত্র অবধি পৌঁছাতেও প্রচুর হাঁটতে হয়েছে। আজকের দিনে নিজেকে সৃজনশীলতার মহাবেশে উন্মুক্ত ছেড়ে দেওয়াকে নতুন শিল্প অভিব্যক্তি বলে আখ্যায়িত করা হচ্ছে এবং সেভাবে প্রচুর পথিক দৃশ্য হচ্ছে। সেখানে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে যে বিদগ্ধরা যখন বলছেন সাবলীলতার কথা, তিনি প্রচুর জেনে তবে মুক্ততার কথা বলছেন, আর কিছু না জেনে শিল্পী সেজে মুক্ত কচ্ছতা ও মুক্ততার পাঠ্যক্রমে বিশ্বাস করায় একটা কথা না থেকেই যায়। সাধারণ ক্যাজুয়াল লাফি দিতেই পারেন, তবে আনাড়িরা সেলাপ দিলে থাকছে আলোচনা। মূল কথা সচেতনতা বাড়িয়ে তোলা। আর্কাইভ গ্যালারি বিগত বছর থেকে এই প্রয়োজনীয় উদ্যোগটি নিয়েছে খুব দৃঢ় সচেতনভাবে। বিশেষভাবে আমাদের দেশে তো শিল্প বিষয় কিছু নিয়ে আলোচনা হলে প্রথম বিদেশের উদাহরণ উঠে আসে। কেন? আমাদের শিল্প ইতিহাস বা শিল্পের আইনগত দিকগুলো কি এতটাই অন্ধকারে? ভারতীয়, বিশেষত আমাদের বাংলার যেসব শিল্পী যারা সময়ের প্রয়োজনে তাকে সাড়া দিয়ে কেবলমাত্র ভারতীয় শিল্প ধারাকে নিয়ে অধ্যয়ন ও চর্চার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে ভারতীয় শিল্প ধারাকে পুনরুজ্জীবিত করেছেন, তাদেরকে জানা আর সঙ্গে আজকের প্রয়োজনটা বোঝা দরকার। চিত্রশিল্প এক চিরসবুজ মূল ভাষা, যা চিরন্তন, তাই তার আকুতি ও আবেদন মূল শুনতে হবে সেই ভাষা, বুঝতে হবে তার প্রয়োজন। আর্কাইভ গ্যালারিকে তাই প্রথমেই জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব শিল্প দিবসের প্রকৃত উদ্দেশ্য শিল্প সচেতনতা বাড়িয়ে তোলার পথে তার নিরলস প্রয়াসকে সাধুবাদ জানাই। 1294 বঙ্গাব্দের 1 বৈশাখ মতান্তরে চৈত্র মাসের শেষ তারিখে রাত 12টার পর ইংরাজি 1887 সালের 11 এপ্রিল বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী যামিনী রায়। তার জন্মদিনকে কেন্দ্র করে 12 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত ভারতীয় ধারার আন্তর্জাতিক অভিব্যক্তিময় 3 জন বিশিষ্ট শিল্পী শ্রী রামকুমার মান্না, শ্রী স্বপন কুমার পল্লে ও শ্রী খোকন রাও মহাশয়ের কাজ প্রদর্শিত হচ্ছে এই গ্যালারিতে ত্রয়ী শীর্ষক প্রদর্শনীতে। আর আজকের সন্ধ্যায় রং ও চেতনা যামিনী রায় শীর্ষক এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এই অধ্যায়ে যামিনী রায়কে নিয়ে আলোচনা সভায় আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি দুই নিরক্ষ ব্যক্তিত্বকে। পেয়েছি আমাদের অত্যন্ত কাছের একজন বর্ষীয়ান মানুষকে, শ্রী প্রশান্ত মহাশয়কে। তিনি একজন বিশিষ্ট শিল্প সমালোচক, লেখক এবং শিল্পকলা বিষয়ক গবেষক। ভাস্কর্য ও চিত্রশিল্প এবং শিল্পীদের জীবন নিয়ে
গবেষণাধর্মী বই ও প্রবন্ধ রচনার জন্য তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শিল্পাচার্য চিন্তামণি কর, দেবীপ্রসাদ রায়চৌধুরী এবং প্রদত্ত গুরুদের মতো শিল্পীদের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা। তার লেখা উল্লেখযোগ্য পুস্তক সমূহ ভাস্কর চিন্তামণি কর, সরল লেখমালা, নানা রঙে দেবীপ্রসাদ, শিল্প প্রবন্ধগুলি, ভাস্কর প্রদত্ত দাশগুপ্ত, মীরা মুখোপাধ্যায়ের আত্মকথা ও শিল্পায়ন, বাংলা বুলবুল আঙুরপাড়া ইত্যাদি উল্লেখযোগ্য। আমি এগুলো গুগল থেকে সংগ্রহ করেছি। আর আজকে যেটা এখনই খবর পেলাম যে আরো কটা বই জানা বললেন, 6খানা বই পাবলিশ হলো আজকের সন্ধ্যেতে। সেগুলো উনি বলবেন একদম নতুন বই, এগুলো এখন খুলে ওঠেনি আর কি। তো যাই হোক, এটা একদম টাটকা খবর। তো ইত্যাদি উল্লেখযোগ্য। শিল্পকলার নান্দনিকতায় ইতিহাস সংরক্ষণ এবং বাংলার শিল্প চর্চাকে নথিবদ্ধ করার ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন শ্রী প্রশান্ত দা মহাশয়। তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতার ভান্ডারের কিছু রসাস্বাদন অবশ্যই করব। পরম্পরাটা তুমি বলবে কি আলাদা? আমি বলবো রসাস্বাদন করবো। এখন আর্কাইভ গ্যালারির তরফ থেকে আমি আর্কাইভ গ্যালারির কর্ণধার শ্রীমতী ইলোরা ব্যানার্জিকে বলবো আমাকে বরণ করে নিতে। শ্রী প্রশান্ত দা। একটু অনন্য মুহূর্ত প্রাপ্তি আমাদের আর্কাইভে। এরপর আসছি আমাদের আরেকজন বিদগ্ধ ব্যক্তিত্বের পরিচয় করাতে, ডক্টর খোকন বাবু, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিল্পী, গবেষক। বাংলার শিল্পকলা সংরক্ষণ ও প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্পক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান আর্লি বেঙ্গল অয়েল পেন্টিং বইটি বাংলা শিল্প ঐতিহ্যের উপর আলোকপাত করে। তার কাছ থেকে আমরা যেমন একটা উপস্থাপনা পেতে চলেছি, প্রথমে তাকে আমরা বরণ করে নেবো আর্কাইভের তরফ থেকে শ্রীমতী ইলোরা ব্যানার্জি। আপনার উপস্থিতি এখন ডক্টর খোকন বাবুর কাছ থেকে আমরা একটা তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পেতে চলেছি, শীর্ষক পায়োনিয়ারিং মডার্নিস্ট অফ ইন্ডিয়ান আর্ট, জামিনী। এখন আমরা আরেকজন শিল্পীকে বরণ করে নেব, তিনি হলেন শ্রী গীতা বন্দ্যোপাধ্যায়। জয়। হাততালি কোথায় গেল? শোনা যাচ্ছে না।
সন্ধ্যায় আমরা আরো দুজনকে পেয়েছি বর্তমানে তাদের দুজনকেও আমি একটু ছোট্ট করে বরণ করে নিতে চাই। আমি কম সময়ের মধ্যে অ্যাকসেপ্ট করেছি এবং নিজেকে কিছুটা তৈরি করার চেষ্টা করেছি। আমার সঙ্গে প্রথম বসে আছে তার সঙ্গে বলা আছে অর্থাৎ এখন ওরা খুব বেশি তোমার জামিনের লাইব্রেরিতে লেখা বই আছে আমার যে বিষয়ের উপর আলোচনা হবে যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে জামিনের আইনে নির্ভর করেছিলাম সেটাই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করবো। আমার বিষয় হচ্ছে জামিনের আইন তো বিষয়ে বলার আগে কয়েকটা পয়েন্ট আমি চলে যাবো যেটা হচ্ছে জীবন journey of self-language awareness. In terms of various aspects to explore and practice different kind of presence of art work by Jamilai, techniques, materials and style of Jamilai. Jamilai is partner of Indian Wala. এই বিষয়গুলো আমি ফোকাসিং রাখবো। এই জামিলাই আমরা সকলেই জানি এবং ভারতের সমাজে থেকে 1972 সাল সময়কাল এবং কর্মজীবন তিনি হচ্ছেন বাবা রাম রয় এবং মহারাজ নাগেন্দ্র বাবা বাবা এবং এই জায়গাটা হচ্ছে রেলওয়ে স্টেশন বেরিয়াতো যেখানে জামিলায় সেই সময় কোম্পানির বিভিন্ন রকম একটা সিলাই হয়েছিল তবে জামিলার সময় আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জামিলার সম্বন্ধে একটু আগে মনে হয় তাদের কঠিন হবে কোথায় জন্মেছেন কোন পারিপার্শ্বিক অবস্থান কি করা হয়েছে কি পরিবেশে তিনি ছিলেন সেটা একটু চলে যাবো। বেরিয়াতো আপনার এমন একটা জায়গা যেখানে প্রাচীনকালে তার উত্তর থেকে এসেছিলেন বড়রা এবং পশ্চিম থেকে এসেছিলেন তাইওয়ান এবং মালয়েশিয়া এবং পূর্ব থেকে এসেছিলেন হিন্দুরা সংস্কৃতি জানা হিন্দুরা তারা এই কিন্তু সংস্কৃতি মেলবন্ধন কিন্তু বেরিয়াতো বা বাংলাতে হয়েছিল। এই তিন সংস্কৃতি মেলবন্ধন একটা ট্র্যাডিশনাল আর্ট বা সংস্কৃতি মেলবন্ধন গড়ে উঠেছিল এবং একটা রিচ কালচার এই এলাকায় তৈরি হয়েছিল বড় এটা হচ্ছে জামিনের শুরু এবং প্রেসিডেন্ট সরকার 1950 সাল নাগাদ তিনি প্রেসিডেন্ট তিনি ছিলেন চৌদ্দ বছরের আগে সেখান থেকে 1950 সাল নাগাদ চলে আসেন। এবার একটা আসি টাইমলাইন আমার জীবন 1958 সালে আপনাদের রেলওয়ে জামিলায় রেলওয়ে বেরিয়াতো আগে আপনাদের 1930 সালে তিনি গভর্নমেন্ট স্কুল অফ আর্টে ভর্তি হন। 1916 সালে তিনি পোর্ট্রেট পেইন্টার হিসেবে উদ্ধার হয়ে গেলেন কলেজ থেকে পাস করার পরে 1930 সালে
ওই ইন্ডিয়ান আর্ট একাডেমি অ্যাসোসিয়েটেড হয়েছে। তারপরে 1921 সাল যেখানে তিনি সেক্রেটারি অনারারি সেক্রেটারি হলেন সোসাইটি অফ ফাইন আর্টস। 1922 নাগাদ তিনি আবার তার জন্মস্থানে ফিরে গেলেন, বিভিন্ন রকম এলিমেন্ট সংগ্রহ করার জন্য। তারপরে 1922 বিভিন্ন মহলে তিনি সাক্ষী হলেন নিজস্ব একটা শিল্প ভাষা তৈরি করার জন্য। 1929 সাল ফার্স্ট প্রতিষ্ঠান হয়েছিল গভর্নমেন্ট স্কুল অফ আর্ট এখানে কাটারি করে তার শিল্প প্রতিষ্ঠা হয়। 1930 থেকে 1938 সেখানে এই সময়কালে অনেক পূর্বসূরি আছে যাদের বাংলা ভাষা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়। 1940 নাগাদ তিনি সর্বদা বড় পেন্টিং করেছিলেন, যেটা রামায়ণ সিরিজের উপর কৃষিকাজের জন্য। তারপরে 1949 সালে তিনি পার্লামেন্ট করেন আমন্ত্রিত একটি ডিস্ট্রিক্ট লেভেলে। 1950-এ তিনি তার প্রদর্শনা নিউ করেন। তারপর তিনি 1955 সালে আওয়ার্ডে পদক 1967 সালে রবীন্দ্রভারতী তাকে আগে ডিগ্রি পেলেন। 1972 সালে তার জেলার 24 এপ্রিল অবকাশে বৈঠক আছে। তার 1976 সালে যখন ভারত সরকার তার শিল্পকে ক্রেডিট হিসেবে প্রদর্শন করে। এদের মধ্যে নাম সম্পূর্ণ জীবন কিন্তু তার অনেক আরো বেশি আছে, অনেক শেষ করে যাবে। তো এখন তিনি অনেক আন্দোলনে ভর্তি হয়েছিলেন, শুধুমাত্র বয়সে নাটক পাঠানো হয়, ভর্তি হয়ে যেখানে শিল্প রচনায় নানা রকম একাডেমিক শিক্ষার্থীদের আকর্ষণ করে তুললেন। ওয়েস্টার্ন স্টাইলে তিনি ভর্তি হয়েছিলেন, তখন সেখানে ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইলে লাভ হলো। পশ্চিমবঙ্গ ছিলেন এবং তার পাশাপাশি অধীনন করেছিলেন। তার কাছ থেকে তিনি ভারতীয় চিত্রকলা শিক্ষা দেন, মাত্র এবং পাশ্চাত্য দুটো শিক্ষা থেকে গ্রহণ করেন। তারপরে আন্তর্জাতিক জরুরি পর তিনি কিভাবে ছবি আঁকেন সেটা নিয়ে অনেক চর্চা করেন এবং সেই চর্চার পাশাপাশি তিনি পাশ্চাত্য শিল্পকলার বিভিন্ন ধারা তিনি অবলম্বন করে নাম করে এবং সেই প্রেক্ষাপটে থেকে কিছু ছবি আঁকা শুরু করেন এবং তারপর এই 1900 সাল শুরু সালের পর থেকে প্রভাব করতে পারে। বিভিন্নভাবে তিনি চর্চা করলেন। এই শিল্পকলা এই শিল্পকলা তার মন অপরিস্থিতি ভুগলেন, যেখানে তার কোনো রাস্তা নাই, কিভাবে তিনি প্রথম রাস্তা পাবে সেটা নিয়ে অনেক পরিস্থিতির চিন্তা করলেন। এক সময় তিনি তার শিশুরা চিত্রকলা যখন আঁকবো সেই সঙ্গে সঙ্গে কিছু রেকর্ড চর্চা করেছিলেন, কিন্তু ব্যক্তি করে সহকর্মী নিয়ে সেটা পড়াশোনা করেছিলেন, সেই পড়াশোনা করেছিলেন। সেই চিত্রকলা আমরা দেখতে পাই। তো এখান থেকে তিনি সরে মানে কখনো বাস্তব বিভাগে নিজের ভাষা তৈরি করা যায়। তো সেই কিন্তু ওয়েস্টার্ন এখানে কিছু ছবি আমি ছবিগুলো আমি দেখাবো, এগুলো ন্যাশনাল গ্যালারি অফ কালেকশন আছে, সেখান থেকে আমি কিছু কালেকশন করবো।
যেমন আমাদের ছবিটা পারফর্মিং আর্ট গ্যালারি পারফর্মিং আর্ট সেখানে কিছু ছবি ওই ছবিটা এই দুপুরের ছবিটা হচ্ছে স্ক্রিনটা দিচ্ছে উপরের ছবিটা না লিখে আলফাবিয়া থেকে সেটাকে তিনি অনুসরণ করে কিছু ড্রয়িং করার চেষ্টা করে তার মাঝখানে আবার নাম লিখে উল্লেখ করে ড্রয়িং ছবি লিখেন সেই শিল্পগুলো দিয়ে ড্রয়িংগুলো কিন্তু আমি জানার চেষ্টা করলাম। জামিনাগুলি উঠতে গেলে শুধু মামলার আর বাংলা সেই জন্য আমি চর্চা করে দেখলাম যে বিভিন্ন জায়গায় তিনি কোথায় শিল্পটা তিনি অনুসন্ধান করে নিজের জায়গা তৈরি করেছেন। তারপরে তিনি দেখলেন যে এই শিল্পচর্চার মাধ্যমে ওয়েস্টার্ন আর্টকে তিনি নিজেদের সরিয়ে আনলেন। পূর্বে একাডেমি শিল্পচর্চা স্কিল তিনি সেখান থেকে নিজেদের স্বীকৃতি দিলেন এবং চলে গেলেন গ্রামের দিকে। সেখানে সেগুলো তিনি দেখলেন এবং সেই গ্রাম থেকে নিজেকে করার চেষ্টা করেন। নিজেদের ভাষা তৈরি করা এগুলো প্লে জব এবং আমার বিভিন্ন প্লে জব তিনি সেগুলো দেখতেন, সেগুলো সংগ্রহ করলেন এবং সেগুলো চালিয়ে গেলেন, অনুভব করেন। আমি আগেই বলেছি যে গান শিল্প চর্চায় অনেকে যেমন কলকাতার মানুষ থেকে ঘুরে আসেন, ঘুরে এসে ছবি আঁকেন, কিন্তু গ্রামের ক্ষেত্রে এসে ছবি আঁকেন নিজেই প্রকারের জায়গা থেকে ছোটবেলা থেকে এই প্রকার যারা ঘুরছেন। আমিও বলেছি যে জামিলায় বাবা এমন ছিলেন একজন ব্যক্তি, তিনি জমিদার ছিলেন এবং তার ছেলে যে মর্নিং ড্রাইভিং ছিল, মানে বাস সিস্টেম ছিল, একে অপারেশন করার বিষয়ে তিনি জামিলায় তার ছেলেকে সেই বাইন্ডিং থেকে মুক্তি দিয়েছিলেন যে তোমার ছেলে বিভিন্ন ক্যাপশন আছে তাদের উপরে যারা আগে শিল্পীরা তাদেরকে নিচু আলোচনা করা হবে, ইতিহাস থেকে পাওয়া যায়। জামিলায় সেইসব বাড়িতে কিন্তু শিল্পচর্চা রেখেছে, নিজেও করেছেন। নিজের মধ্যে তো বাবা একটু শিল্পী ছিলেন এবং নিজের মধ্যে ট্যালেন্টটা বড় ছিল। ছোটবেলা থেকে মাটি করতেন, ড্রয়িং করতেন, সেগুলো তার শিরায় লোকটায় রক্তে ছিল। তিনি সেই নিজের রাস্তা খোঁজার জন্য সেই গ্রামে চলে গেলেন, তার সেই ট্রেডিশনাল লোক আনার এবং নতুনগুলো দেখবেন আবার নতুন করে এবং আটবার থেকে তিনি একাডেমিক জায়গা থেকে চলে আসলেন এবং এসেছে গিয়ে জায়গাকে লোকাকে বহুত করে তো সেই জায়গা থেকে তিনি এইভাবে দেখে নিজের জায়গায় সেটা কিভাবে ব্যবহার করছে সেটা কিন্তু বড়। এই কিন্তু ড্রয়িংগুলো ছাড়া সব in the traditional art দেখছেন, দেখছেন যারা আমার শিল্পীরা আমার লোকশিল্পীরা আমার কেউ শুধু আছে, কেউ পটচিত্র আছে, কেউ হাতের নির্ম আছে। তো সেইগুলো দেখে দেখে সেই সব থেকে যদি তার ড্রয়িং খাতায় সিম্পলিফাই করে আমার চেষ্টা করে বিভিন্ন এবার এই গ্রামে বসে গ্রামের পুকুরগুলোতে মাটির পুকুর রং করা পুকুর, সেই পুকুরে মানে গরু মাছকে আমরা বেশি শুনতে পাই নাম দিয়ে করার চেষ্টা করি। বিভিন্ন ট্র্যাডিশনাল পুকুরগুলো দেখে তিনি ড্রয়িং একটা মানে মাছের সে এই সেটা ট্র্যাডিশনাল
তো আগের যে রূপগুলো নতুন আছে এবং তার গঠনের পরিবর্তন হয়ে এই জায়গা থেকে আস্তে আস্তে তার গঠনগুলো আসে কিন্তু উপায়গুলো এগুলো যেটা বারবার আপনি উল্লেখ করছেন যে গান্ধীদাকে একটা আসপেক্টের পরে কিন্তু বিচার করা যাবেই না, এত ভাস্ট তিনি ছিলেন এবং সারাটা জীবন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি ঠিক শিল্প বাতায়নটা ঠিক কি ওয়াইড করে তুলে দিয়েছিলেন আমাদের সামনে, সেটা একটা খুব দেখার বিষয়। রিফাইনালিজম বা পুনরুজ্জীবনবাদ ঔপনিবেশিক চিত্রধারা বা কলোনিয়াল আর্টের প্রভাব মুক্ত হয়ে দেশীয় ঐতিহ্য ও লোকশিল্পকে ফিরিয়ে আনার আন্দোলনের এক অন্যতম অগ্রদূত ছিলেন জামিউল্লাহ। কেবল সময়ের চাহিদার কথা ভেবে তিনি তার শৈলীতে বাংলার পটচিত্র, বাংলার টেরাকোটার গ্রামীণ শিল্পধারা সুর আঁকলেন। পাশ্চাত্য শিল্পের চতুর চপল রেখা বিন্যাস, লিনিয়ার টোন ইত্যাদিতে চূড়ান্ত মাত্রায় পারদর্শী একজন শিল্পীর জন্য সহজ ছিল না সেই পারদর্শিতার চরিতার্থতার প্রলোভন থেকে বেরিয়ে আসা। শুনে নেব শ্রী প্রশান্ত রাও মহাশয়ের কাছ থেকে এক খোলামুখী স্মৃতি বিন্যাস। ভালো আলোচনা করলাম আমার শিক্ষক গবেষক প্রফুল্ল কাউরির কাছ থেকে এবং ছবি দিয়ে যেভাবে জামিনী রায়ের ছবি সোর্স অফ ইন্সপিরেশন পাশাপাশি রেখে তুলনামূলক ভাবে যেভাবে বুঝিয়েছেন ছবি সহ অত্যন্ত আমার মনে হয় তার প্রত্যেকটা ভেদ জামিনী করছেন, ভোগ পাঠ করছেন, নকশিকাতায় এই যে পর্বত আর ক্রম বিবর্তন শিল্পের সেই জায়গাটা খুব ভালো বুঝিয়েছে। আমার গান অনেক কমে গেল, আমি এগুলো আর করছি না। আমি আমার এখন মনে হয় সৌভাগ্য যে জামিনীবাবু, কবিবাবু, রায়চৌধুরী, যাই হোক এই সমস্ত শিল্পীদের সঙ্গে দীর্ঘকাল আলোচনা, বসা, বাড়িতে যাওয়া হয়েছিল। সুতরাং জামিনীবাবু ব্যক্তিগত ব্যাপার যেগুলো বলতে যেতে হবে সেই ব্যাপারে একটু বলি, কারণ মূল কথাগুলো আমার একটা ছবি জায়গায় এই ছবিটা কোথাও দেখতে পাবে না, এত ছবি তো প্রবলতায় দেখেন এই ছবিটা। আমার বইয়ের কথা জামিনীরা, এটা আমি এডিট করেছি। এই ছবিটা একটাই ছবি, আমি এত জামিনীবাবুর ছবি দেখেছি এই ছবিটি ও ছেলে কলকাতা যে অমিয় রায় যে বাবাকে সাহায্য করতেন, তিনি আমায় দিয়েছিলেন এই বইয়ে খাবার করার জন্য করে এটা করুন। এই ছবিটা বাবার খুব রেয়ার, আর সেই বলতে গিয়ে মনে করছে যে আমিও অনেক ছবি দেখবেন, একটা ছবি অনেক কপি আছে, অর্থাৎ একই বিষয়, একই ছবি, একই কালার স্ক্রিন, 4-5টা 8টা 10টা সেটা একটা গল্প আছে। জামিনীবাবু বাড়িতে একজন সাহেব এসেছেন, জন ইরবিন, আর জামিনীবাবু এলে বিষ্ণুদের একটা জয়েন্ট বই আছে, দুজনের জয়েন্ট লেখা জামিনীবাবু। যাই হোক, তো সেই জন ইরবিনের এক বন্ধু ব্রিটিশ এসেছেন, তিনি ছবি কিনলেন, তা সব ঘুরে দেখে একটা ছবি সাজানো দেখে বলে যে ছবিটা আমি পছন্দ করলাম ও ছবিটা আরো চিট করবে, তাহলে এত দরকার, তাহলে দাম কম হওয়া উচিত। তখন জামিনীবাবু বলছেন আমাদের কালচারটা ইন্ডিয়ান কালচার হইল, আমাদের দুর্গা প্রতিমা পুজো হয়, তৈরি হয় হাজার হাজার, কিন্তু এটাও অরিজিনাল, কপি নয়, অরিজিনাল, হাতে আঁকা, কোনো
সুতরাং সাহিত্য বড় ছবি নিতে হবে, দাম কমবে না, এবং সেই দামটা কমাবো, কিন্তু দাম কমাবো না। এরকম সব অদ্ভুত জীবনযাত্রা মানে আর কি অপার্থ। মহাত্মা গান্ধী জামিনবাবু কথা শুনে গুজরাট থেকে বলছেন যে ওনাকে একটু বলো, ওনার ছবির কথা শুনেছি, কিছু প্রোডাকশন দেখেছি, একটু বলো কিছু ছবি নিয়ে যদি অবস্থায় আছে। জামিনবাবু উত্তর দিয়েছিলেন, বলেছিলেন আর্টিস্ট কোনোদিন ছবি নিয়ে বাড়িতে যায় না, ছবি দেখতে গেলে আর্টিস্টের স্টুডিওতে আসতে হয়। জাতির জন্য মহাত্মা গান্ধী তাকে বলছেন বলো বলছেন ছবি দেখতে গেলে আর্টিস্টের স্টুডিওতে আসতে হয়। মহাত্মা গান্ধীকে বলল আমার স্টুডিওতে যায় ছবি শীত দেওয়াটা অবস্থা কখন দ্বারা কিন্তু মহাত্মা গান্ধীকে বলছি তিনি তখন বিখ্যাত ভারত হচ্ছে জামিলা জামিলা এখন অনেকের অনেক শীত দেওয়াটা এত বোঝাচ্ছে জামিল যখন কথাটা আমাকে একটা কথা বলি জামিল যখন আরম্ভ করছে চর্চা হবে রাস্তা স্কুল পরিষ্কার রাস্তা খুঁজছে পল্লীতে যাবে কিন্তু যখন জামিল আরম্ভ করছে তখন সুন্দর পরিষ্কার কিন্তু আমার এদিকে ভারত শিল্পে সেই সময় মিনিয়েচার ছবি প্রায় শেষ হয়ে আসছে। মোগল ঘরানায় এই বিভিন্ন আঞ্চলিক কর্মের উদ্ভব হয়েছিল, তাও ঠিকই আসছিল। মোগল ইতিহাসে তো আলাদা নারী এলাকার বিভিন্ন খেলা অপেক্ষা তারা সেই বিদেশি কর্মের সঙ্গে পাশ্চাত্য শিল্প করার ব্যাপক অঙ্গায়ী হয়েছিল। ভারতবর্ষে তখন খ্যাত অখ্যাত অনেক উপহার পাশ্চাত্য শিল্প করা এসে অন্যতম প্রধান ঘটনা ছিলেন গুপ্ত। তার অনুসারীদের মধ্যে অন্যতম ছিলেন শিক্ষামন্ত্রী জোর আজও যারা সমাধান হয়ে থাকেন এই মুহূর্তে তাদের মধ্যে মধ্যে শশী ঘোষ, সতীশ সিংহ এবং যোগেশ সিংহের নাম। অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত নব্যবঙ্গে সেই রচনাটিতে সৃষ্টিবিদ্যায় অশিক্ষারা পাশ্চাত্য এবং নব্যবঙ্গীয় শিল্প এই দুই জনপ্রিয় ও শক্তিশালী প্রভাব অনেক দেশের আত্মবিশ্বাসী অভিযান চালালেন সাহসী নারীদের মতো। কারণ তিনি বুঝেছিলেন যে ইউরোপীয় শিল্প ঐতিহ্য অনুসরণ বা অনুকরণে যারা সৃষ্টি হবে তার না খাঁটি ইউরোপীয় না ভারতবর্ষীয়। এই অনুভব যে আমরা নতুন শিল্প ভাবনা ছিলেন।
তিনি দুপুরকে এমন এক নবতর ছবি সন্ধানে আত্মস্থ করেছিলেন, যা এদেশে জল হাওয়া সঙ্গে সঙ্গে জামিরা নিজের কথা জামিরা নিজে এই ব্যাপারে কি বলছে আজকের দিনে এই কথা একটু চেঞ্জ করে জানাবো যে ভাষায় বলছে সেই ভাষাটাই লেখা তাদের একটু করতে এই জামিরা নিজের কথা আজকের দিনে এই কথা যত কথাই বলি না কেন একটু মাত্র সম্পর্ক ছিল যে এই কোন রাস্তায় যাবো, কিন্তু দেখি ইউরোপের মতো একটা আমার পক্ষে সম্ভব নয়, চীনের মতো একটা আমার পক্ষে সম্ভব নয়, তিব্বতের মতো আকার আমার পক্ষে সম্ভব নয়, পার্সিয়ান বা মোগল এই সব আমার পক্ষে ছেড়ে দিলে না কিছু করবে। তারপরে বলছেন কেননা আমি এই করতেছি অর্থাৎ যে কথাগুলো বেছে গেছে আমি তো এই করতেছি। তারপরে বলছেন কাজেই রাস্তা খুঁজতে নিজের মধ্যেই আমি সব করতে হয়েছে যে এই রাস্তা খোঁজার জন্য তাতে কি সম্পর্ক ছিল না, ওই রকম চেহারা হবেনি যদি ভালো কি মন্দ তারা আজও আমার কিয়ে নয়, এই কিয়ে নয় আমার সম্পর্কের মধ্যে নয়, আমার সম্পর্ক হচ্ছে চেহারাকে আলাদা হবে। তারপর এই দুর্নীতি আগে দর্শন তবে গুণ, আগে দর্শন থাকে তবে দুর্নীতি থাকে, আগে দর্শন তবে এই চেহারা আলাদা, এটাই ছিল আমার একমাত্র সংকল্প। তারপর যখন আলাদাটা মোটামুটি সর্বদলে দেখে বলবে হ্যাঁ আলাদা হয়েছে, আমি চেষ্টা করি, তারপরে হলো কিনা এই কাজের মধ্যে এইভাবেই জামিরায় বললাম একটা হচ্ছে জামিরায় যখন শিল্পী হিসেবে পরিস্থিতি বেরিয়ে নিজের কাজের জায়গাটা কি হবে আমরা নানা নানা রকম করছে, নানা রকম জায়গা থেকে দর্শক দেওয়ার চেষ্টা করছে, একটাই সম্পর্ক ছিল চেহারাটি আলাদা হোক এটাই আমরা করতে সম্পর্ক করছি। সেই সময় দাঁড়িয়ে আমরা দেখছি এই অবলম্বন করেছি আর এই বইগুলো চিঠি আছে বিষ্ণুদের খুব ছিল বিষ্ণুদের বাড়িতে খুব বিষ্ণুদের একটা বইও আছে আর চাঁদবাবু বিষ্ণুদের বাড়িতে ঢুকছে এই দুজনই খুব পরিচিত ছিল। তো জামিনবাবু কথা বলতে গেলে রাত দিয়ে যাবে, কারণ মানুষের সম্পর্ক হচ্ছে আমার আর আজকের দিনের মানে ধরে আমি মনে মনে তার চরণ স্পর্শ করে তাকে প্রণাম জানাচ্ছি, মানে আমি খুব আবেগতাড়িত হয়ে যাচ্ছি, কারণ মানুষটাকে দেখছি যে আজকে তার এতে জন্মদিনে এইভাবে আমার আদায় হচ্ছে, অবশ্যই আমি এবং গ্যালারির ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা মনে করে স্বামীবাবুর ওপর আজকের দিনে তার জন্মদিনে যে ব্যবস্থাটা করেছে তার সঙ্গে বলেছেন ছবিও আমরা জামিরায় নিজের কথাও আছে, জামিরায় সেটাও কিছু নয়, জামিরায় বলছি আমি গ্রামের মানুষ, তখন গ্রামে শহরের অস্বাভাবিক জীবন অবাক কিছু নেই, সরকারি চাকরি ছিল, চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এসে চাষি জীবন আরম্ভ করবে। আমাদের গোটা পরিবার আত্মীয় স্বজন যাতে অবস্থায়
সমাজের অভ্যন্তরীণ লোক ছিলেন, গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবার ছিল, মায়ের পরিবার বেশ সচ্ছল ছিল, কিন্তু তবু তিনি আমার বাবা স্বেচ্ছায় সরল গ্রামীণ জীবনের সহায় ছিলেন। বাবা তুলো চাষ করতেন, তাকে সফল করতেন, গ্রামে কাঁদিদের দিয়ে আমাদের জন্য ধুতি শাড়ি করাতেন। তারা লাল পাতা করতে পারত না, স্বামী জীবিত অবস্থায় মেয়েদের চোপা রাখতেন না, মাটির লাল সুতো দিয়ে সরু পারে একটা কিছু করতে হতো, করে মোটা কাপড় যাকে আমি বলছি সরল মানুষ করতে হতো। সর্ষের গাছ থেকে সর্ষের তেল মাথায় মাথার জন্য দিল্লিতে বাবার স্থির বিশ্বাস ছিল প্রকৃতি নিয়মে জল হাওয়ায় অঞ্চলে মাটিতে যা হবে তাই সেই অঞ্চলে মানুষের পক্ষে যথেষ্ট। তিনি নিজে গরু, ছাগল, ভেড়া, মোষ রাখতেন। তখন গ্রামের কাছে বেশ বড় জীবন্ত বন জঙ্গল ছিল, সেখানে বেশ নতুন ছিল, তাই তিনি গরু, ছাগল, মোষে ছাউনি ঢাকা আশ্রয় বা গোশালায় রাত্রে নিজেই শুতেন। বাবা চাষিদের বাউরিদের পছন্দ করতেন। এই ছেলে ধরে কাগজে লোক দিয়ে জল ছিল, বংশের গর্ব নিশ্চয়ই ছিল, কিন্তু মাকে খাবারে নিজেকেই খাবার ধরে নিয়ে যেতে হতো। আমাদের অনেক বাউরি ছিল, কাজ করতে বাবা বলতেন আমাদের এক হাতে যেন বই, অন্য হাতে না বলছেন। আমাদের বাবা বলছেন আমাদের এক হাতে বই, অন্য হাতে না। আর বিষ্ণুদেব বিখ্যাত বই আছে আমরা বলবো, এই বইতে বিষ্ণুদেব লিখেছেন চাষি তাই জমিদার প্রোগ্রাম একটু বড় ছিল। আর দেখা আমি বিষ্ণুদেব মার্কেটের মুখ্যমন্ত্রী বইতে বিষ্ণুবাবুরা পরিমাণে নামটা আমার মনে করছে এখন যেটা বিষ্ণুদেব ওই গ্রামীণরা গ্রামীণরা চাষি তাই জমিদার পক্ষে মন মানবীয়তার আবার তাই আমারও মনে হয় জমিদারের সমগ্র জীবন শিল্প করা ভারতীয় কৃষি সনাতন সভ্যতার স্পর্শে স্পন্দিত। তার শিল্প চিন্তা ধর্ম জ্ঞানী মতো আচার আচরণ জীবনযাত্রা ছিল কৃষকের। এখন একটু আগেই বলছিলাম বাড়িতে সরকারের থাকতে যখন অনেক আত্মায় এই কথা বলেছে পয়সা ছিল না, যদি 12,000 থেকে হেঁটে বাস ভাড়া নেই, এত হেঁটে যেতে জমেটা রবীন্দ্রনাথ একবার জাহাঙ্গীর বাংলাদেশে আমাদের এসেছিল, সঙ্গীত অভিযুক্ত রবীন্দ্রনাথ। তারপরে বললেন যাওয়ার সময় যামিনী তোমার অর্ধাঙ্গিনী কিন্তু দেখলাম না, তখন তুমি জেলা ছিল আসতেন না বাইরে। তখন ইয়ে বলছেন রবীন্দ্রনাথ বলছেন দেখে আসবেন স্ত্রী তো পড়া বইয়ের মতন দেখে এসে দাঁড়িয়ে আছে দরজা। তখন কৃষ্ণ বলছেন রঘুনাথ বলছেন তোমার স্ত্রী মুখটাও একবার দেখতে পেলাম, তখন যাবো বলে ইশারা করে তারপরে রবীন্দ্রনাথ
কি অবস্থা রবীন্দ্রনাথ বলছে আমি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আমি ভালো করেছে তখন রবীন্দ্রনাথ বলছে আমি ভেবেছিলাম শিল্পীদের দুটো অবস্থা কবিদের দুটো অবস্থা পরিচিত হওয়া মানে তখন ছিল সমাজে যা কিছু হয় না সে ওর ছবি আঁকে আর ছোটার হাতে কবিতা লিখে এদের কোনো এ নেই যাই হোক তখন রবীন্দ্রনাথ বলেছেন জানি আমি ভেবেছিলাম তোমরা একটা শাড়ি বা ধুতি অত্যন্ত ভালোভাবে করে পড়ে আছে কিন্তু এসে দেখলাম তা নয় তোমরা পুরো তোমার কি পুরো শাড়িটা পরে আছে আর তোমরা এই করে এটি অভাব থাকে এই সুযোগ অবহেলা তুমি শিল্পের মানে রবীন্দ্রনাথ বলছেন তখন শিল্পীদের অবস্থা এই কথা বলছি তাই হোক আমি তো আমি বাণিজ্যে গেলে জামিবাবু এইরকম ছবি করেছেন কি হিসেবে আমরা করতে পারবো শিল্পীরা আমরা ধারো একটু কবি শিল্পী এভাবে একটু অবচার হয় একটুখানি সীমা থাকে না যারা করে ফেলতে খেয়ে ফেলতে দিয়ে ফেলতে অনেক টাকা জিনিস পয়সা একটা এই ব্যাপারে হয় কিন্তু জামিবাবু একদম ধরে আমি জামিবাবু একদিন বসে কথা বলছি এই ছোট্ট ঘর দিয়েছিলাম ছোট্ট ঘরের কাছে গেছিলাম সামনেটা এইরকম রাস্তা বেরিয়ে গেছে বাইরে যাওয়া বসে আছি আর জামিবাবু বললেন বাড়ি কিছু নেই এলাকা একটা ছিঁড়ে একটা অবস্থা খামে তাদের একটা লেখার ট্যাগ একটা ব্লক কলমে রাখা তো ছেড়ে যাচ্ছে মানে অমিতা যার তার নাম পড়া যিনি বাবা দোকান সহায়ক ছিলেন মানে কথাটা বলবো আমার কথাটাই বললাম আমার প্রিয় ইম্পর্টেন্ট এই কথাটা আমি চাচ্ছি বাজারে যাচ্ছি সমিতিকে কথায় আমার পিড়িটা দুটো আছে আসার সময় এক কদিন পিড়ি আছে ওটাও সিগারেট খেতে ওটাও বেশি ছবি বেশি নিজের জীবনযাত্রা বেশি নেশাটাও করতে বেশি সিগারেট খেতে না কিন্তু তিনি সিগারেট হাতে তার জন্য তিনি খেতে নেন আমি কিছু আসলে করবো আর তাকে বলতে নেই আমি বলে না আমি মানে বলবে বেশি সব কথা আমার জন্য লাল সুন্দর এটা জেনে রাখি আমার বাবা আমি জানি লাল সুন্দর সবুজ সুন্দর এইসব এটা আপনারা এখনকার ছেলে মেয়েরা জানেন না যারা জানা ওই লাল সুন্দর জানি বাবা লাল সুন্দর তো পড়া দিয়ে ওই পড়া একটু আরো তো বলবেন টাকা দিয়ে বলবে না আমি তো বাজার করতে যাচ্ছি আমার কাছে টাকা না নিয়ে বলে তখনটা কিনে খাতা না একটা আধুনিক ছেলেরা বাজার করে সংসার চলে আমার তো তেমন রোজগার নেই চাকরি বাকরি কোনো বিকাশ ছেলেদের পয়সা খাই ঠিক করা কিন্তু নেশাটা কারো পয়সা নেই অন্যের পয়সায় নেশাটা করে এবং এগুলো হচ্ছে আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা আর জানো বাড়িতে গেলে আপনারা কি জানেন গেলাম এখানে কে আছিস রে
কিন্তু জোর মাঠে বল আবার কি ঝড় করছে ভাষা কম এক বাকি মুড়ি তাতে নারকেল দেওয়া আছে, কোনো দিন তাতে কাঁচা লঙ্কা দেওয়া যায়, একাত্তর দিচ্ছি একটু ঝোলা ভাবে খাওয়া যায়, এই আপনার আর তাতে কি তারপর যা আছে অতি সাধারণ বৃষ্টি নেই। এইসব কেমিক্যাল বাজারে পেয়ে গেল জামিনী বাবু বা ওনার স্ত্রী যে সমস্ত শাড়ি ধুতিগুলো খারাপ হয়ে যেত সেই ধুয়ে দিতে হবে, তা ভালো ধুয়ে দিবে, কেটে নিয়ে ওই বর্ডারটা এরকম ভাবে সেলাই করিয়ে ভালো করে ধুয়ে ওই হচ্ছে দিতে হবে। শোয়ার বিছানার চাদরও তাই কত কথা বলতো জামিনবাবু ছাদে উঠতেন মাঝে মাঝে, ওই বাড়ি বাড়ি একটা চলো একটু সাথে শীতকাল একটা নেমে গেছে, একটা একটু উঠে হয়ে আছে, একটা যা হয় না তা আলো করে শাড়িটা দেখছি না তারপর দেখলাম দুটো দিক সময় করে টেনে এই যে পারফেকশন, এবং এখানেও পারফেকশন ওটা দেখতে পাচ্ছেন। এই যে শাড়িটা এই যে এইরকম হয়ে আছে, এটা দেখতে পাচ্ছে দুটো দিক সমান করে দিই, আমি আশ্চর্য। এই হচ্ছে মানুষ, এগুলো ব্যক্তিগত মানুষ, এগুলো তো লেখা হবে। আমার বলতে কিছু কিছু আছে, আমার বলতে একটা অনেকের লেখা আছে সেই বিষয়ে আর সবাইটা ছবিটাও খুব রেয়ার জানেন। হ্যাঁ, এটা খুব রেয়ার খুব রেয়ার। আর আরেকটা বই, এটা খালি লাইন নিয়ে পড়া, লাইন অন আর্টিস্ট এন্ড অ্যাসেসমেন্ট অফ জামিনিয়া। এটাতে তিনটি লেখা আছে। আমার সৌভাগ্য ওইটা একটা ভূমিকা দিয়েছে, আর দুটো লেখা একটা একটা আমার এইটাতে যখন আমি ওটা জানা তাতে সাধারণত হবে এই ভাই দিয়ে এখনো মনে আছে চিঠিতেই হলো যদি এরকম একটা নিশ্চিত হলো তার আমার একটা লেখা থাকছে আমি দিচ্ছি, আপনি যদি বলবেন আর যদি আপনি একটা ভূমিকা দিবেন যাই হোক একটা বড় ভূমিকা তাইতে বলেছেন লিখেছেন জামিনের ছবি নিয়ে অনেক আলোচনা হবে, কৃষ্ণকে অনেক আলোচনা হবে, কিন্তু তার লাইন নিয়ে কোনো আলোচনা হবে। এটা একটা অদ্ভুত জায়গা আপনি বলছেন জামিনের ছবিতে লাইন বলতে নাম লাইন অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ জামিনিয়া লাইন নিয়ে লিখেছেন ভূমিকাটা যে যখন জামিনীর সঙ্গে আমি কিছু করে জামিনী ইংরেজি বলতে পারতো খুব একটা বুঝতে করে মনে হয়, আর আমিও বাংলা আস্তে বুঝলাম না, কিন্তু এখানে লং পার আছে। তো আমরা কমিউনিকেশন করছিল, একটা অসুবিধা হচ্ছিল, যখন খুব অসুবিধা হচ্ছিল তখন জামিনী ছবি এঁকে দেখি বলছি এইটা খুব মজা আছে। বন্ধুরা জামিনী কেমন করে কলকাতায় আসছেন, বন্ধুরা জানানো শুরু করে দিল। যাই হোক এইরকম জামিনী মানে জীবনটার একটা অদ্ভুত জীবন, এবং তার ছবি আর মানে সব একটু জীবনযাত্রা বললাম, জাতীয় ছবি আর জীবনযাত্রা যদি দেখেন সবই একেবারে গ্রাম্য পল্লী
শিল্পের সঙ্গে জীবনের সঙ্গে সহ সুন্দর করে জীবনের একটা ছবি আমি হ্যাঁ, তখন আমার একটা কথাই কখন কখন মনে হচ্ছে, আমি বইটাকে অভিযোগ করেছি জামিনীবাবু এই শহর থেকে গ্রাম ছবিতে একটা জাতি এই শহর থেকে গ্রাম তো জামিনীবাবু এক সময় বলেছে, এক সময় ব্যাংককে এই অনেক ব্যক্তি একদম ব্যাংকক আমি জানালাম শেষ করেছিল। আচ্ছা আপনি ল্যান্ডস্কেপ ব্যাংককে কবে করতে গেলেন? দিয়েছিল আমি একটু সুন্দর তো ছবি দেখে বুঝতে পারি তাই এক সময় কিছুদিন ওই ব্যাংককে ল্যান্ডস্কেপ কপি করছে, যখন বুঝতে পেরেছি কি করা কৌশলটা আর এই উত্তরগুলো মানে খাওয়া দাওয়া মানে সবই একই রকম ছিল। এই যে পর্দাটা ওনার সঙ্গে কোনো কাজ করতে না, ওই বাবার রোজগারে তারা একদম অনেক সময় করতে নিয়ে ছোটরা তো স্ট্রাকচারটা করলে চোখ ওই পর্দা 4 নম্বর চোখ বসিয়ে দেয়, একটাতে অনেক রকম চোখ আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে চোখ আছে। এগুলো পর্দা এইটা চোখটা আমি করেছি, চোখটা এখন 4 নম্বর চোখ বসিয়ে দেয় এবং জামিনীবাবু ছবি ওনাকে বলেছিলেন শিল্পী আসি আচ্ছা পর্দাও তো আপনার সঙ্গে কাজ করছে, অথচ আপনার ছবি করে বলছে এটা আপনি ঠিক হচ্ছে শিল্পী ছিলেন। আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে একটা ভুলো পরিবার কাজ করে, এই যে মেয়েরা রঙ তৈরি করে দিচ্ছে, আমার হেল্প করছে, আমার লাইন টেনে দিচ্ছে, পুরো পরিবার কাজ করে করোনা করেছে, আমি করছি, আমার পুরো পরিবার আরো কাজ করতে পারে। কিন্তু ছবিটা উপহার মেয়ে কর্তা তার নামে বিক্রি হয়, সনাতন চিত্র কর, অমুক চিত্র কর, এইগুলো তো এটা বুঝতে করবে। আর এটা তো লুকোচুরি কিছু নেই, এই হচ্ছে জামিনীরা উত্তরগুলো আর যুক্তিগুলো বিভিন্ন ছবি আছে, একই ছবি। এটা তো আমাদের ভারতীয় শিল্পের শিল্পের ঐতিহ্য বলে প্রভাবের জানা আর রং তিনি নিজেই তৈরি করতেন। রং মানে এত অভাব ছিল, তিনি রং নিজেই তৈরি করতেন। হ্যাঁ, একটু বলি ছবি উঠতে হবে না, এটা বলে নিয়ে ছবি তিনি দেখপালাতে এঁকেছেন, আবার কিছু এঁকেও এঁকেছেন, রঙও এঁকেছেন, পরকালার উপরে গায়ের কালারে কলম উনি পৃথিবীর থেকে নিজেই রং করতে, ধূসরের জন্য গঙ্গা মাটি, সাদার জন্য চুল, লালের জন্য সিঁদুর, নীলের জন্য ইন্ডিগো আর নীল, প্রদীপের ভূষণ দিয়ে কালো রংটাকে আমরা ল্যাম্প ওই ভূষণটাকে নিয়ে সেটাকে কালো রঙের হিসেবে ব্যবহার করতে নিজেই রং করতে। আর তেঁতুলের বিচি কিংবা বিচির আড়া দিয়ে
বা কখনো সিরিজ দিয়ে ওই বাইন্ডার যেটাকে বলি, এটা জানলে যারা কাজ করে বাইন্ডার দরকার ছবিতে, নালে রং ঘুষি বলি, এই দিয়ে বাইন্ডার তৈরি করি। কিন্তু জামিনীবাবু তো রং করার ঠিক এটা জানতেন না, প্রসেসটা তার কেমিস্ট্রিটা তো জানতেন না, যার জন্যে আমি সুশান্ত বাবু যে রেস্তোরাঁ, সব থেকে বড় রেস্তোরাঁ ইন্ডিয়ার তখন ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি তো ছবি চিকিৎসক, তা আপনার কাছে কোন শিল্পী ইন্ডিয়া সব থেকে বেশি রোগ নিয়ে আসে? সব থেকে ছবি আমার কাছে রোগ নিয়ে আসে জামিনীরা। আমি জিজ্ঞেস করছিলাম কেন? জানতেন না, নিজে রং করতেন। এরা জানতে রং ঝরে পড়া বাইনারি ঠিক নেই। আমার কাছেও আছে রং ঝরে পড়ে সব থেকে বেশি প্রবলেম। এই জন্য জামবাবু রঙে জানতে না, নিজে রং করতেন। যাই হোক, এখন রেস্টুরেন্টের খারাপ, কিন্তু জামবাবু ছবি রেস্টুরেন্ট আসছি। যাই হোক, ছবি এটা দেখি নেক্সট। এটা এইটা একটা পোর্ট্রেট কথা বলেছে, যখন কিছু পোর্ট্রেট করেছিলেন শশী হেসের একটা পোর্ট্রেট ঝাড়ুবাবু, সেটা কপি করানো হয় জামিনীবাবুকে দিয়েছে। যাই হোক, খুব ভালো পোর্ট্রেট। এটা একটা এটা চাটাইয়ের উপর আঁকা বলেছে। এটা হচ্ছে ওই একটা মোজাইক, বাইজেন্টাইন মোজাইককে এফেক্টটা খুব সহজে রঙে করবে। চাটাইটাকে এই করে তার উপরে মোজাইকের এফেক্ট দেবে। নেক্সট, এটা কিছু আমি আলোচনা করছি। নেক্সট, এটা নিয়েও আলোচনা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করবেন, জামিনীবাবুর ছবি এই পার্সপেক্টিভ নেই, লাইট এন্ড শেড নেই, কোনো ভাঙচুর নেই, একটা সলিড কালারের উপর, একটা সলিড কালারের উপর বিষয়টাকে স্থাপন করবে। একটা সলিড কালার, তার উপর বিষয়টাকে রেখেছে, এবং এই যে পেছনে যে সলিড কালার, সেটা কোনো ভাঙচুর নেই, একদম সলিড কালারের উপর বিষয়টা। এটা আমার ছবি একটা লক্ষ্য। নেক্সট, তারপরে ছবিতে দেখুন কিছু কিছু জায়গায় যে গ্যাপ, অর্থাৎ ছবিটাকে ব্যালেন্স করার জন্য এই যে মোটিভগুলো ব্যবহার করেছি। ঠিক আছে, আমি বলছিলাম এটা দেখুন একটা, এই যে দেখুন আলপনা, যেটা বলেছে মোটিভের যে নানা জায়গা থেকে নিয়েছেন, এই দেখুন কিভাবে এই ডটসগুলোকে ইউজ করেছে আলপনার মধ্যে। এটা দেখুন নেক্সট, बात कर रहे हैं, जिसकी बात करते हम महत्वपूर्ण बात करेंगे जो हार्डवेयर फैसिलिटी में हमारे जैसे कि ये मास जिसका सही काम करके और भाई को जो आगे का कोई सेट है कुछ और আমাদের তো কম গ্রুপ কারণ কম হয়। এছাড়া ওই নাম বলেছি যে মাটির পুকুর রাস্তাগুলো কারণ বিভিন্ন জায়গায় ডিগ্রি করার মতো তাদের পুকুরগুলো, এবং সেই জায়গাতে কিন্তু ডিফারেন্স রয়েছে, সেগুলো এবং সেগুলো সেই জায়গা থেকে শুধু একটা জায়গায় তারপরে বিভিন্ন এবং মাটি সেগুলোকে চেষ্টা করাটা তাদেরকে বেশি বোঝা যায় জায়গাটা আমরা আমি করছি। এটা আমার নকশিকাটা
বাংলা নৌসিকতা একটা খুব ইম্পর্টেন্ট একটা যে গ্রামের বয়স্ক মহিলারা ট্রেডিশনাল একটা কমিউনিটি ট্রেডিশনাল পরম্পরা বক্তব্য করে এবং নিজেরা প্রভাব করে এবং তো সেই নকশিকাটা কিন্তু অনেক কম এই যে একটা সেখানে কিন্তু বাংলাদেশের নকশিকাটাকে তারপরে যিনি কপল করে কিন্তু তোমার জিনিসটাকে তারা কভার করে আস্তে 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 এই কম্বিনেশন অথচ তার মধ্যে একটা ওয়েস্টার্ন একাডেমিক স্কিল কম্বিনেশন কি ও কম্বিনেশন কি কিভাবে ব্যবহার করা সেইটা ধরে ধরে দিতে হবে সেইটা যদি বিভাগ করে ওই অভিজ্ঞতা প্রকারে ইনফাইট একটা জয়েন্টটাকে নিয়ে কম্পোজ করেছেন এই ট্র্যাডিশনাল নকশিকাটা বাংলাদেশি নকশিকাটা কম্পোজ না দিয়ে দেখা যায় আমি মোটার মতো অনেকটাই অনেকটাই মানে বোঝা যাচ্ছে যে ওই নকশিকাটা বিভিন্ন জায়গায় শুরু এগুলো উনি হাতে হাতে পেয়ে হয়েছে এরা ইন্ডিয়ান সোলজার যে বন্ধুটি ছিল সেই বন্ধুর থেকে দেখলাম যে অনেকটাই মিল আছে এটা ওই নকশিকাটা থেকে বাকি ফর্মগুলো বইয়ের ফর্মগুলো ওখান থেকে ট্রান্সফার নিয়ে নিজেও লাগিয়ে ফর্ম ইমপ্লিমেন্ট করেছিল এটা বাংলার যেমন মুসলিমরা একটা ট্র্যাডিশনাল ফোর তার সঙ্গে বেঙ্গল পরবর্তী একটা ট্র্যাডিশনাল ফোর সেখানে চোদ্দ পর জড়ানোর পর এবং অনেক পর আছে কিন্তু সেগুলো যদি আমাদের সেগুলো আমার অনুভব করে দেখবেন এগুলো কিন্তু কোনো একটা সেল দিচ্ছে কোনো একটা অ্যানিমেল সেল দিচ্ছে যখন তোমার একটা কনভেনশনাল প্যাটার্ন দিচ্ছে অবশ্যই হয়তো একটা লাইফ কমিউনিটি লাইফ তৈরি করছে সেই থেকে এই আর্টগুলো পাওয়া যায় এগুলো যে জানেন ইনভেশন পলিসির জন্য আমি যে নিয়মটা আছে কিভাবে কাজে করতে আসছে আমাদের বিদ্যুৎ তার সংখ্যাকে দিয়ে ঠিক করেছে এবং সেইটা কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে স্কিল আছে মতো সব হয়ে গেছে বলে কি ওই একদম ছাপ দিয়েছে এইটি অন ডেইলি লাইফ অফ ভিলেজ কমিউনিটি সেখানে ছোটবেলা থেকে ভিলেজ কমিউনিটি দেখেছে একটা ট্রাইবাল দেখেছে তারা জীবনযাপন পালন করে চাষিরা কেমন থাকে এবং কেমন কাজ করে জেলেরা কেমন কাজ করে সেই জীবনটাকে ছোটবেলা থেকে এসেন্সটা গ্রহণ করেছে তারপরে যখন নতুন করে সে তাদের জীবনটাকে দেখছে সেই জীবনটাকে এরকম ট্র্যাডিশনাল আর্টের মধ্যে করছে তাদের তাদের কাস্টমস তাদের টোটাল জিনিসটা কিন্তু ওই ট্র্যাডিশনাল প্রোগ্রামের মধ্যে দেখছি actually the artist সেই আর্টিস্টের সামাজিক ব্যবস্থার মধ্যে নিজেকে যদি গড়িয়ে না করতে হবে তাদের জীবন গড়ে জিনিসটা আছে সিনেমা সব যেমন ইউরোপিয়ান মিডিয়ায় যখন প্রথম চালু করে একটা জায়গা দিয়ে এখন জায়গাটাকে মানুষের
শিক্ষিত লোক যারা শিক্ষিত তারা কিন্তু সেই জায়গাটা বা এই মানুষের সঙ্গে তারা জীবনকে লাভ করে তারা যে কত যেই দাঁড়িয়ে তারা যে কত ধর্ম সেই বন্ধটা সেই জীবনটা ঠিক করে। এবার আমি আছি এখান থেকে আমরা যারা বাংলাদেশ থেকে কিছু কাছাকাছি এই লেভেলগুলো গেছেন এই বর্ণে হাতে শুরু করছেন একটা আন্দোলন হওয়ার একটা ইন্টার দেবে না মানে একটা মানে আগের মধ্যে আন্দোলন আপনারা ঠিক দেবে না তো উনি ওখানে গেছেন গিয়ে এই বিশ্বগুলো পেতা দেখবে বিভিন্ন রকম প্যাটার্ন দেখবে অনেক ঠিক দেখবে যেগুলো এখানে থেকে পাওয়া সেগুলো আমি শুরুতে কিভাবে আমি আমি বলছি যে শুধু ট্রাইবাল কমিউনিটি বা ট্রাইবাল আর্টের মধ্যে করেছে এটাকে কিন্তু বিশ্বগুলোর ডেভেলপমেন্টের জন্য ট্রাইবাল আর্ট নয় এটা আপনার রাজা মালিক বিভিন্ন তো তাদের গ্রামীণ সঙ্গে পেটে তারা আমাদের যে ভোটের কথা যে আগে তাই করবো তো এটাই যদি আমরা রেডি হবো বিষয়গুলো থাকল এই যেমন রেডিও ঠিক আছে এবং এবং কম্পিউটার কিছু ডাইরেক্টলি চেষ্টা চলবে এটাও একটা পার্ট অফ এই মধ্যে ওই প্যাটার্নগুলো দেখে ওখান থেকে কিন্তু এই স্কেল করে দেওয়া হয় এটা আমাদের একটা বিষয় যেখানে সম্ভাবনা আছে এটা কিভাবে আসলে সেটা আমি রিসার্চ করে পাচ্ছি এই মানবিক যেটা দেখা যাচ্ছে একটা গ্রামীণ এইখানে গ্রামগুলো যে সুবিধা আছে তারপরে 10 মাথা অনেকগুলো হাত আছে আমাদেরকে এইখান থেকে ইন্সপায়ার হয়ে কোনো একটা বলবে অনেকগুলো হাত আছে আবার 10 মাথা আছে ওই কম্পোজিশনের মাত্র মাত্রা কিন্তু এবং মানুষের শুধু একটা জিনিসটা মারা যায় না কম্পোজিশনের এত নষ্ট প্লিজ মানে একটা যখন মানুষ একটা দামে ব্যালেন্স করার জন্য একটা ফোন করে আবার ওগুলো স্পেস থেকে ম্যানেজ করার জন্য বাকি একটা ফোন করে এটা কিন্তু নিজস্ব প্রবণতা তৈরি করতে এটাও একই জিনিস এগুলি মানে এটা করে ইনফর্ম করে ওই তার আমি কিছু সুবিধা আছে এটা রিফ্লেকশন আবার নিজের সুবিধা আছে জামার একটা সুবিধা আছে আমাদের সেটা কিন্তু ডাইরেক্ট করে তাকে ধরে আছে এবং আমাদের ডাইরেক্ট স্কেল আমরা করি মানে এটা কিন্তু অনেক পুরোটাই এখানে কিছু কিছু কম দেয় কম্পিটিশনের সাথে ডাইরেক্ট অপারেশন এবং ইনফর্মেটিভকে বলে এখানে মন্দিরের ইন্ডিয়া মিলে সরাসরি এবারে আমি বিষ্ণুপুর দিলাম স্টাইল দিলাম বহুত জায়গাটা দিলাম এবং আমি বাংলা হিন্দি ল্যাঙ্গুয়েজ ব্যাক করা এটাকে ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে বাংলা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালকাটের ছবি আবার বাংলা সেটা জয়েন্টটা ছবি এটাকে জেটিক ড্রয়িংটাকে ট্রান্সফর্ম করতে and lastly we ছবিটা সেটা আমার বিয়ের এখানে গভর্নমেন্ট রুমে যে কালচারের সুবিধা আমি আঁকি সেটা মানে বিয়ের ছবি যেটা কালচারের ডিফেকশন অনেকটা হয়ে যাচ্ছে এটা কালচারটা অনেকটা হয়ে গেছে কারণ না এখানে দেখা যাচ্ছে যে কস্টিউমের মধ্যে যে রংটা আমি ছেড়েছি সেটা একটা ট্রান্সপারেন্ট ওয়ার্ডের মধ্যে যে সিলেক্ট করে দেয় যারা ট্রান্সপারেন্ট পড়াশোনা সেখান থেকে খুব সময় দেয় যে কস্টিউমের মধ্যে যে রংটা আছে সেটা কিন্তু ট্র্যাক করা সেইখানে যে শ্যাডোটা তৈরি হচ্ছে সেই শ্যাডোটার মধ্যে একটা লাইনের জন্য দেখতে লাগে সেই ডাইমেনশনে ওরা কিছু টাইমে ডাইভারশন হচ্ছে তার একটা সরছে আস্তে আস্তে দেখো তখন কিছু লাগে আস্তে আস্তে সমান হচ্ছে এটাতে অনেকটাই ওয়াইড হয়ে যায় কিন্তু তারা পড়াশোনা করতে মডার্ন চাইনিজ আগে এবং সেখানে রামগরু বাগানটা কিভাবে
তো এখানে কম্পিটিশনটা একটা ফ্ল্যাট কালার আছে, কন্ট্রোলটা আছে ভেরি ইম্পর্টেন্ট, লাইন এন্ড কন্ট্রোল এখানে থেকে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং মাঝের যে ছবিটা যেটা দেখা যাচ্ছে সেখানে একটা মাদার চাইল্ড বসাচ্ছে, কিন্তু আমরা যদি হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন থেকে স্ট্রং একটা কম্বিনেশন তৈরি করে, কিন্তু ওই মাথা থেকে যে ওনার একাডেমিক এক্সপেরিয়েন্সটা কিন্তু এখানে কাজে লাগবে। কোঅপারেশন অ্যাকুমুলেশন ট্রানজিশন কোঅপারেশন এখানে ওই মাদার চাইল্ড আমরা অনেক কাজ করেছিলাম মধ্যে। এখানে আস্তে আস্তে কিন্তু এই ফ্ল্যাট সার্ভিস থেকে স্পেস অ্যান্ড লাইন অ্যান্ড কন্ট্রোল বেশি আমরা এতক্ষণ আগে হয়েছিলাম, তারপরে বিষ্ণুপুরে ছিলাম, তারপরে পুরোমাঠের মধ্যে ছিলাম। আমি আগেই বলছি আমি এখন চলে গেলে আমি ছবিটা দেখেছি যে এখন বিশ্বাস করে এই ধরনের জিনিসটা আমি এটাই বিশ্বাস করে আছে তখন যেভাবে আছে তখন আমি দেখলাম যে ওই ইজিপশিয়ান আর্ট আছে সেটা সেখান থেকে কিন্তু ইজিপশিয়ান আর্টটা নিয়ে এসে বাংলা এলিমেন্ট করেছে। তখন যেটা থেকে স্ট্রাকচার করে ওগুলো কর্মটা মধ্যে দিয়ে দিল সুতরাং ওই ইজিপশিয়ান আর্টগুলো কিন্তু তারপরে তো হচ্ছে ওই মিউজিশিয়ান ডান্সার আঁকলো সাবজেক্ট পুরো টাইটাল সাবজেক্ট সেটা কিন্তু বাংলাদেশের নাম কিন্তু আগে ব্যবহার করা হবে কোন বলেছে কম্পোজিশন প্যাটার্ন অনেকগুলো বিভাগ সিলেটে কিন্তু কনসেপ্ট নিয়ে ওনার ট্র্যাডিশনাল ফোক আর্টের মধ্যে যে সাবজেক্ট টাইটাল ডান্স বা বিভিন্ন কিন্তু ততক্ষণে কিন্তু কালিমের মধ্যে যে আমার বাবার লাইন অনেকটা শুরু হয়ে গেছে, কিন্তু এইগুলো এমন বিষয় কিন্তু আছে এরকম আমরা দল যেটা আমি যে বললেন বলে সেখান থেকে বিষয়গুলো লাভ হবে এগুলো যেগুলো আমি দেখাচ্ছি সমস্ত মিউজিয়ামে সরকার তখনই তো এই পুরোটা মানে ওই ছবিকে ক্যারিগরি একটা মাতৃভূমি ভাবনা এইটা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে ওখানে সিউকে কারিগরি ট্রান্সলেট করেছে কিন্তু তার পাশে তুমি যে টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে হেল্প করবে বাংলা আলোচনার মধ্যে আছে বিশেষ করে আছে টোটাল স্ট্রাকচারাল জায়গা থেকে কম্পিটিশনটাকে যাওয়া হবে কোন জায়গায় একটা জায়গায় যেন কোনো স্পেস দৃষ্টি না এবারে উনি কৃষ্ণ লীলাশ্রী বললেন সেই কৃষ্ণ লীলাশ্রীকে যে ব্যাপারে আমি দেখাচ্ছি যে কৃষ্ণ লীলাশ্রীটা অনেক অনেক দিকে আরো পরিচালিত করেছে এবং এটাও মানে ইভেন্ট আর জায়গা তো এখানে রং লেখন পাড়া লেখন এবং লাইন রঙের বন্ধু মানে একটা লাইন যখন দিচ্ছে তারপর একটা লাইন দুই রঙের লাইন এবং তার স্পেস বা সম্পূর্ণতা যেটা সীমারেখায় কতটা আপডেট হবে সেটা কিন্তু এই কাজগুলোর প্রতি অনেক অনেক ভিডিও দেখায় আরো সম্পূর্ণ পুরো ট্রান্সফারটা কিন্তু আমরা করি যেটা ইউনিভার্সাল যে এখন চলে গেলে ইজিপশিয়ান আছে তারপরে চলে গেলে জেনুইন হিসেবে চলে গেলে এই জেনুইন হিসেবে গিয়ে অনেকটা আরো এবং গায়ের রঙটা অনেক ভারী ব্যাকগ্রাউন্ড রং লাগানো অনেক ভারী এবং অর্নামেন্টাল জায়গার কিন্তু অসংখ্য এখান থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে কাজের পথে চাপ চাপ রং লাগাবে একটা গ্রুপ ব্যবহার সেই মানুষকে উজ্জ্বলতা থাকে সেকেন্ড কোড দিয়ে স্মার্টফোন দিয়ে অনেক উজ্জ্বলতা আমরা যাচ্ছি প্রথমে একটা গ্রুপ
তারপর থেকে তো ভারতবর্ষ কিন্তু অঙ্গকে নিচে এবং আরেকটা অঙ্গে রিলিজ করতে হবে। সেক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্সটা চাপটা গ্রহণ করা হচ্ছে ধর্মকে যত অঙ্গ উজ্জ্বলতা করা হচ্ছে আলোচনা রয়েছে কখনো যদি অনায়াসে রমনাকে কখনো হলুদ করছেন কখনো সারা হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা বিরল কলোনির মতো জায়গা থেকে সবার কাছে কমপ্লিট না হয় সবার তারা ব্যালেন্স করেছে। এটাতে এবার আমাদের উড়িষ্যা তৈরি করে গেছে। উড়িষ্যা অবস্থিত অনেক প্রভাবিত হয়েছে। উড়িষ্যা পরিবর্তন জায়গা থেকে যেটা উড়িষ্যা পরিস্থিতি থেকে পড়াটা আছে এই পড়াটা সঙ্গে কৃষ্ণ যে বাইরে যেমন আছে আছে তাহলে পুরো দেশটা হচ্ছে অনাটা নিয়ে একটা যদি একটা ফুল ছবি হয় ওই ছবিটার জন্য একটা আলোচনা আছে এই অনাটা ডিজাইন করা গেলে যে পুরো আমার এবং যেমন অবনীনাথের ছবি আঁকেন তখন কিন্তু ছবিগুলো একটা ওয়াশ হতো তখন কিন্তু একটা ওয়াশ হতো সারা একটা ওয়াশে আলোচনা আবার কখনো প্রিমিয়াম কিন্তু একটা আলোচনা আছে সেরকম এই ক্ষেত্রে এগুলো আপনারা রাখছেন না কিন্তু মোটিভ যে শুরুটা একটা আলোচনা হয়ে যায় সেটা কিন্তু বিষয় অবস্থিত থেকে অনেক আগে আমাদের তালিকা দেখলাম আবার সেখান থেকে রাষ্ট্রকে জানি চল্লিশ নাগাদ এই সব ছবিগুলো হতে হবে তখন তারা তালিকায় ভারত করা বিশ্বের নাম শুরু করেছে বিভিন্ন জায়গায় এবং তারা খুব উল্লেখ করেছে এবং এখানে বৈষ্ণব ধর্মের ওনার একটা অভিভাবক ছিল সেগুলা সন্ধ্যেবেলা আগে বৈষ্ণব ছাত্র বলতে এবং তার রিফ্লেকশন কিন্তু আমার কাজে করতে পারেন কিন্তু বাংলায় উনি বড় বাংলার যে বাঙালি মহিলা তার চরিত্র তার ক্যারেক্টার সেই জিনিসটা কিন্তু তার ছবির মধ্যে বিনোদ করার মডার্ন টাইম ইন্টারেস্ট অফ বেঙ্গল ক্রিয়েট অবস্থা মাঝখানে ক্রিয়েট অবস্থা দেখা যাচ্ছে একজন মাহবুবা গণেশকে করলে এই মা গণেশকে তৈরি আছে সেটা কিন্তু এই ছবির মধ্যে দেখা যাচ্ছে মাথার মুহূর্তটা ওই ক্রিয়েট হচ্ছে মাথার মধ্যে আবার গণেশটাকে দিতে আবার রামগুলো একই গণেশ এই প্রথম থেকে কিন্তু যতক্ষণ এগোচ্ছেন আমরা বড় বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে পুস্তক বিভিন্ন জায়গা থেকে স্কিলটা ব্যবহার করছে সেই মহারাজ জায়গা এখন এখানে যে গণেশটা আছে গণেশের মাথা সারা করে কখনো নিচে দিচ্ছেন কখনো মাথা তৈরি করছে সব সারা সেরকম আলাদা করছেন রামায়ণের সিরিজে অনেক সেখানে বিষ্ণুমূর্তি এই যে কবিতা রাম সীতা এটা কিন্তু বিষ্ণুমূর্তি নির্দেশ করে করা হয় আগে যে তার থেকে সেখান থেকে এখন অনেক কাজ ভালো করে একটা জায়গা উন্নতি করে গেছে এখন তিনি দেখলেন মানে ওনার কাছে একটা রেসলেস দরকার রেসলেস মানে উনি কখনো স্থির থাকতে পারে না কখনো মিডিয়ামে স্থির থাকতে পারছে না সার্ভে থাকতে পারছে না সার্ভে থাকতে পারছে না নিজের জায়গা থেকে চলছে তখন নিজের জায়গা থেকে চলে নতুন কিছু করার চেষ্টা এবং বিদেশি গ্রামে পরিবর্তন না করে যেমন গ্রিড ভাগ থেকে যে ইনভেস্ট করে এই গ্রিড ভাগগুলো কর্পোরেশন করে তারা বিভিন্ন রিসার্চ মাথা হবে সেখান থেকে উনি আর্বান জব কালেক্ট করে সেখানে তাদেরকে প্রতি করে তারপরে সে বহন করতে শুরু করে ইন্ডিয়ান সাবজেক্ট একই প্যাটার্ন একই ফর্মেট ইন্ডিয়ান আবহাওয়াগুলো কিন্তু আমার আবহাওয়া
অনেকটাই রিফ্লেকশন দেখা যাচ্ছে। এবং শেষের দিকে গিয়ে 1940 নাগাদ উনি যখন বৈষ্ণবভাবে উগ্রাহী ছিলেন এবং তার উপর অনেক চিত্র আঁকলেন, সেখান থেকে আমার কোনো হয় খ্রিস্টান ধর্মের প্রতি যিশু নিয়ে আবার একটা অনুপ্রেরণা হয়ে এবং সেগুলো ড্রয়িং করতে থাকতেন, ড্রয়িং করে সেগুলোকে ভাগ করলেন। ইন্ডিয়ান মিট নয়, ওয়েস্টার্ন মিট, সেখানে বাংলা কিন্তু জব থেকে তাকে অলঙ্কৃত করা হয়। মনে কিছুটা করে ইন্ডিয়ান কোন আন্তর্জাতিক গ্রামক ভাষা পরিণত হয়েছে। বিভিন্ন রকমের মাস্টারপিস কম্পিটিশন পুরস্কার কিভাবে তিনি অ্যাড করতে সামনে আনতে এবং সেখানে বাংলার মাস্টারকে অ্যাড করে তারপরে বৌদিকাই কমে দামপুর হিসেবে তার বিভিন্ন লাগে এরা দেখবি মনে হয় যেন তাই তিনি পড়ানি দিলেন এবং একটা এবারে যদি ইভেন্টের বাজেটটা না এখন তিনি বলে গেলেন বাজেট তিনি আমি ন্যাশনাল জার্নি যে উনি সার্ভিস বড় করে তখন কাপড়ের উপরে রুটির উপরে তখন বইয়ের উপরে তখন টাকায় করে তখন টাকা অলরেডি এখানে দেখলেন যে বাংলায় যে তালবাজার চাকরি করা যায়, কবিরের চাকরি করা যায়, মাহমুদের চাকরি করা যায়, উনি সেইটাকে ব্যবহার করে কিন্তু ব্যক্তিরা মস্ত আছে যে তালবাজারে কিভাবে প্রসেস করবে দেখা যাচ্ছে আমি আপনার আলোচনা করলাম এখনকার জীবনে মানে মেটেরিয়াল বেস কাজ হচ্ছে কনসেপ্ট ফরওয়ার্ড বেস হচ্ছে কিন্তু সেই সময় প্রেক্ষাপটে খুবই মানবতাকে জানতে দরকার সেটাকে কিভাবে প্রসেস করে তোলা হচ্ছে ধরুন টেকনিক্যাল মাস্টারপিস নামক কাজটা করা যাবে তো সেই জায়গা থেকে উনি যে এক্সট্রা দিলেন এই যে মাহমুদের সম্পর্ক ডিজাইন তার সেটা দেখে যে বাইডেনের আইডিয়া আগে যে বোঝায় ইনভেন্ট করা আছে সেটা একটা রিফ্লেকশন আর একটা উদ্দেশ্য যে উনি যে একটা জায়গায় কন্ট্রোল আছেন না কন্ট্রোল দিচ্ছে এবং লাইন দিচ্ছে যে স্পেসকে মানে হাইলাইট করছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এভাবে বেরিয়ে আসবে যে লাইনটা ওভারটা দিচ্ছে সেটাকে স্টপ করে দেবে এবং এই প্ল্যান করা সেখানে কিছু দেখাতে হয়েছে যে বোর্ড মিস্টার বলে গেল এখানে একটা এই শিল্পের কোনো একটা বড় আধুনিক মানবিক জায়গা নিয়ে তৈরি করতে সেটা কিন্তু আধুনিকতা কিন্তু সাধারণ বলছে এই ব্যাপারটা যখন পেয়ে গেলেন তখন ওই মেসার যে মানুষ এফেক্টটা দেখবে সেই এফেক্টটা কিন্তু ওই রং দিয়ে করার চেষ্টা করবে জলবায়ু এইটা যখন পক্ষে মানে সিভিল মাইন্ড রাস্তাঘাটের জায়গাতে চলে গেছে মাইন্ডের ক্ষেত্রে যেমন একটা পরিস্থিতি জায়গা থেকে শাসনের ঘুরে যাচ্ছে সাথে তিনি আসাতে দিকে করছে এবারে চলে আসছে ওই জায়গাটাতে যখন উনি ছাড়লেন তারপরে শেষের দিকে উনি আর বসে সময় কাটাতে মাঝে কাজ করতে মাটি স্ট্রাকচার বানাতে যেমন স্ট্রাকচার বানাতে এইভাবে কিন্তু অনেক কাজ করেছি কাজের মধ্যে কিন্তু খুব কম যেমন এটার মধ্যে কিন্তু আমার পূর্বের পয়েন্টটা প্রভাব যায় কম কাজে বেশি বলা আমাদের পরিবারকে কম কাজে বেশি কম কাজ বেশি বলা সেই ক্ষেত্রে কম লাইন বেশি বলা সেটা স্ট্রাকচারের মধ্যে সেটা কি কম বেশি কিছু বলা সেটা কিন্তু এটা মধ্যে জানা যাবে এবং কিন্তু পরে একটা নাম দিয়েছেন ভার মুভি একটা বিশাল জার্নি সেখানে উনি কিভাবে একটা জায়গা তৈরি করে সেটা ভারতের শিল্পমন্ডলের একটা মানে সৌম করে জানলেন কি বলে যে প্রথম করে আসেন বাংলার চলচ্চিত্র বাংলার বাংলা বিভিন্ন জায়গায় সেখান থেকে তার এসেন্সটা নিয়ে তার সিম্পলিফাইড ফর্ম নিয়ে নিজের জায়গায় কাজে করতে আসলে
তারপরে দেখা যাচ্ছে তার পরিশ্রম তার পরবর্তী ইন্ডিয়ান কাস্টমার তার এক্সপিরিয়েন্স আপনি তাদের মধ্যে প্র্যাকটিসের মধ্যে জানতে কিছু সৃষ্টি করা থাকে। তারপরে যে আমি এক্সপিরিয়েন্স করলাম যে জমি একটার পর একটা চেঞ্জ করেছেন, সাবজেক্টের নামে একটার পর একটা চেঞ্জ করেছেন, আবার সেই সাবজেক্ট থেকে রিলিজ করেছেন, আবার লাইন আছে লাইন অন্য জায়গায় বলা আগের একটা রাস্তা তৈরি করেছে। লাইন ফটো এগুলো শিল্প যাত্রাকে একটা ইউনিক ইউনিক শিল্প চর্চার একটা দিক যেটা ভারতীয় শিল্প মন্ডলের একটা বার্তা দিয়ে ভারতীয় শিল্প আমি একই সময় কর্মগুলি ভারতীয় শিল্পী কাজ করছেন, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করছেন এবং আমাদের শিল্পী আমরা জানি যে তিনি বিদেশি ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, সেগুলো জীবনকালী কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে গ্রামে ঘুরেছে, গ্রামকে মানুষের জীবনের কথা তুলে ধরেছে অয়েল পেন্টিং এর মাধ্যমে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব ঘুরে ঘুরিয়েছে তার পতাকা বা পেন্টিং এর মাধ্যমে দিয়ে তার ক্ষেত্রে সেই সমসাময়িক জায়গায় গ্রামীণ জায়গায় তার দেখা করে এই জন্য কিন্তু আমরা ধরি ভারতবর্ষের শিল্প একটা পাল বলা যায় আমাদের নতুন প্রজন্ম একটা এখানেই বলে এটা যখন অনুষ্ঠান আছে ওদের জন্য কিছু আমরা কি এই হচ্ছে জানি সিগনেচার তো ইউনাস স্কেচ রাখুন হ্যাঁ আমি আমি তাই আমি জানি না একটু কিছুটা ব্যক্তিগত আমি তাই শিল্পকে যে খুব ভালো মন্দ খেতে নেই ওটা সেরকম শুনিনি। আচ্ছা, আমি যেটা আগেই বলেছি একটা গুলামুখী ফ্লেভার পেলাম আমরা আর কি, মানে মাটির যামিনী রায়, মাটির মানুষ যামিনী রায় তিনি কেমন ঠিক ছিলেন, আর সব থেকে বড় কথা ওনার এই চলাটা, এই অনন্ত ধারার পথে ওনার এই জার্নিটা কি অদ্ভুত ভাবে শুধুই যেন আহরণ, এবং উনি তা শুধু নিজের জন্যই যেন আহরণ করে নিজেই এক্সিকিউট করে চলে গেছেন, একটা ইতিহাস লিখে দিয়ে চলে গেছেন। তো যাই হোক, এবার কনক্লুডিং পার্টে আমি একটা যেকোনো আলোচনার একটু এক্সট্রাক্ট কিভাবে নিলে ভালো হয় সম্পর্কে একটু জ্ঞান দেব। বর্তমান শিল্প জগতে এক অদ্ভুত আস্ফালন চোখে পড়ে। আর্ট ফর্মের উপরে উঠে নাচানাচি থেকে আরম্ভ করে অবহেলনা পুরুষদের কাজের উপর কৃতজ্ঞতা স্বীকার না করে তার ভুলভাল ব্যবহার, আলপনা ও ডিজাইনের তফাৎ বোঝেন এমন ব্যক্তির সংখ্যা হাতে গোনা যায়। শান্তিনিকেতনের আলপনার নাম করে হাবিজাবি কিছুই লেখন চলছে অফেসে।
নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গীদেবী লেআউটে সুরেন্দ্রনাথ কর দ্বারা নির্মিত 5000 স্কোয়ার ফিটের একটি মিউরালকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে এক অসম লড়াই লড়েছি 2000 সালের কাছাকাছি সময় আমি নিজে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে। লড়তে গিয়ে দেখেছি, বুঝেছি যে বা যারা আমাদের মতো প্রতিবাদ করছি তারা সবকিছু থেকে বাদ করতে বাধ্য হচ্ছে। গল্পটা সেই অন্ধের গ্রামে চোখে দেখতে পাওয়া মানুষের পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছে, যে বলে ফেলেছিল আকাশ নীল, তাই তার চোখ গেলে দেওয়া হয়েছে। বিদেশের শিক্ষা ও শিল্প চর্চা, শিল্প ইতিহাসের নথিভুক্তিকরণ তার প্রচার প্রসারের একটা নিয়মিত বিন্যাস আছে। তাই আমরা কিছু ঘটনাই বিদেশের উদাহরণ জানি, কারণ তার সহজলভ্য এবং প্রামাণ্য বলে প্রতিষ্ঠিত এবং আপডেটেড, অর্থাৎ হালনাগাদ করা আছে। আমাদের দেশে তার অভ্যাস নেই। মালক্ষীর পাঁচালীর মতো লেখা ইতিহাস পাঠ চলছে। হালনাগাদ কোন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে পড়া চলতে থাকে, যেখানে লুকিয়ে থাকে অনেক গল্প। বেঙ্গল স্কুল যা মোটামুটি 1905 থেকে 1920 ধরে নেওয়া হয়, সেখান থেকে মডার্ন ইরাতে আসার পথের বাঁকের সচিত্র ডকুমেন্টারি ডাটা নিয়ে একজন প্রখ্যাত শিল্প ইতিহাসবিদের কাছে ছুটেছিলেন একসময়। তিনি তখন ইন্ডিয়ান আর্টের উপর বই লিখছেন, ততদিন বিখ্যাত এক পাবলিকেশন থেকে। তার ভাষণটা ছিল, "You give it to me unofficially, then I can see." আমি দিইনি, অপেক্ষা করছি সৎ এবং সঠিক হাতে। এত গেল তথাকথিত শিক্ষিত শিল্পবেত্তাদের কথা। এবার যদি সাধারণ যাপনটি দেখি, সেখানে শিল্প চর্চার নামে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষায় শিক্ষিতদের অনুঠাসা করে এক বাটি তেল নিয়ে গতানুগতিক চরখা ও তেলা মাথায় বুলিয়ে কতটা প্রগতির আশা করছি আমরা। যামিনী রায় যদি ওই পাশ্চাত্য শিল্প শিক্ষা ও পারদর্শিতা ত্যাগ করতে পারেন সময়ের চাহিদার জন্য, তাহলে প্রাতিষ্ঠানিক শিল্প যথার্থ শিল্পীরা কিছু পাওয়ার আশায় বা কিছু হারাবার ভয় জড়সড় দাবেদারি ইত্যাদি ছেড়ে একটু প্রতিবাদ করতে শিখুন। বিদ্যা বিনয় প্রদান করে, ভীরুতা নয়। তাৎক্ষণিক নাম করে যাওয়ার লড়াইয়ে এগিয়ে তারাই যারা সোজা প্রদর্শনী থেকে কেরিয়ার শুরু করেন। তারপরে হাল ফ্যাশন ললিত কলেজ যাওয়া, ব্যাস তার মানে তারা শিল্পী হয়ে গেলেন। বিষয়টা নিয়ে পড়াশোনা তো পোকারা করে, গুগল ইউটিউব তো রইলই, কপি করো আর প্রদর্শনী করো। ঢালাও টাকা ঢেলে প্রথম শ্রেণীর খবরের কাগজে প্রদর্শনী সমালোচনা বের করো। সংবাদ মাধ্যমও তাৎক্ষণিক ভাবমূর্তি জোগাড় করে চলেছে, মাঝখান থেকে শিল্প ইতিহাসের বস্ত্রহরণ হচ্ছে। তার দিকে খেয়াল কিন্তু শিক্ষিত জনেদেরই দিতে হবে, দায়িত্ব নিতে হবে সময় পরিবর্তনে। আমাদের ব্যক্তিত্বের উদ্দেশ্যে বং দর্পণ, বিনোদন সবার জন্য।